গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল অফ ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে ক্লাস নাম্বার তোমার 19তম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। এখানে আমরা কিন্তু মিক্স জিকে প্র্যাকটিস সেট আলোচনা করব। তো আমাদের মার্চ মাস 2025 সালের মার্চ মাসের যে ক্লাস রুটিন আছে, সকাল 7:30 থেকে আমার ক্লাস যেমন তোমরা পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশনে কিন্তু হচ্ছে, এবং অন্যান্য ক্লাস রুটিন তোমরা এক ঝলকে দেখে নাও। প্রত্যেকে সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিংক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে তুমি পাবে, দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ এবং TWS একাডেমি অ্যাপ। এই অ্যাপে আমরা পেড কোর্স করাচ্ছি। তোমরা যে কোর্সগুলো পাচ্ছ, আমাদের SSC ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, রেল ফাউন্ডেশন ব্যাচ, ANM GNM কম্বাইন্ড ফাউন্ডেশন, WBBKP প্র্যাকটিস ব্যাচ, ফ্ল্যাগশিপ ডেসক্রিপটিভ ব্যাচ, SSC রেল প্র্যাকটিস 2.0 রেকর্ডেড। তো অনেক ব্যাচ রয়েছে, যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা ব্যাচে যুক্ত হতে পারো। ঠিক আছে, তো আমরা আজকের আলোচনা শুরু করতে চলেছি। প্রত্যেকে যারা কানেক্ট হয়েছো অবশ্যই সেশনটি লাইক করো, শেয়ার করো এবং শেষ পর্যন্ত কানেক্ট থাকো। তো আজকে প্রথম প্রশ্ন, যে শরীরের কোন অঙ্গকে বায়োকেমিক্যাল ল্যাবরেটরি বলা হয়? বায়োকেমিক্যাল ল্যাবরেটরি বলা হয় কোন অঙ্গকে? যকৃৎ অর্থাৎ লিভার, বৃক্ক, কিডনি, হৃৎপিণ্ড, ফুসফুস। তো এই চারটি অর্গানের মধ্যে কোন অর্গানকে বায়োকেমিক্যাল ল্যাবরেটরি বলা হয় বা ল্যাবরেটরি বলা হয়? সঠিক উত্তর কি হবে এখানে? কোশ্চেন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার আমরা বলবো যকৃৎ বা লিভার। অপশন এ যারা করেছে তোমাদের উত্তর সঠিক হয়েছে। পরবর্তী কোশ্চেন, ভারত কত সালে এশিয়ান গেমস আয়োজন করে? এশিয়ান গেমস, দেখো আমরা প্রত্যেকে জানি এশিয়ান গেমস শুরু হয়েছিল প্রথম ভারতে। এশিয়ান গেমস প্রথম আয়োজন যদি আমরা দেখি, প্রথম আয়োজন যেটা হয়েছিল ভারতের দিল্লিতে 1951-এ দিল্লিতে। ঠিক আছে, তো তারপরে এখানে তুমি অপশন যেগুলো পাচ্ছ 2018, 10, 1982, 1961, এর মধ্যে কোন সালে ভারতে আয়োজিত হয়েছিল এশিয়ান গেমস? তো এশিয়ান গেমস আপকামিং কোথায় হবে সেগুলো নিয়ে কিন্তু এর আগেও আমার আলোচনা আছে বিভিন্ন ক্লাসে। ভারত এশিয়ান গেমস আয়োজন করেছিল 1982 সালে লাস্ট এই, তারপরে আর কিন্তু আয়োজন করেনি। আমরা নেক্সট এশিয়ান গেমস যদি বলি বা 2022-এরটাও যদি ইনক্লুড করে নিই, 2023, এটা আমরা বহুবার বলেছি, চীন দেশে আয়োজিত হয়েছিল হ্যানঝৌ নামক শহরে, যেটা হচ্ছে চীনে। কবে? 2022-23-22-এ। নেক্সট আমরা প্রত্যেকেই জানি যে 2026 সালে হবে নাগোয়া শহর। এগুলো কিন্তু বারবার আমি আলোচনা করে দিই প্রসঙ্গ আসলে, যাতে তোমাদের মনে থাকে। জাপান। আচ্ছা, 2030 সালে কোথায় আয়োজন করা হবে? 2030 সালে আয়োজন করা হবে দোহা, যেটা কোথায়? কাতারের রাজধানী দোহা। এবং 2034 সাল, এটাও কিন্তু নির্ধারিত হয়ে আছে। আপাতত এতটুকু নির্ধারণ হয়ে রয়েছে, রিয়াদ শহর, যেটা সৌদি আরবের রাজধানী রিয়াদে হবে 2034 সালে এশিয়ান গেমস। এটা খেয়াল রাখতে হবে, সৌদি আরব। এই যে তালিকাটা লিস্ট, তোমাদের আমি এর আগেও একটা খেলাধুলো নিয়ে আলোচনা করেছি, সেখানে কিন্তু বলেছি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম পরমবীর চক্র প্রাপকের নাম কি? সোমনাথ শর্মা, সুকুমার রায়, সন্তোষ শর্মা, ডক্টর এস রাধাকৃষ্ণন। ভারতের প্রথম পরমবীর চক্র, এই পরমবীর চক্র সম্মান কিসে দেওয়া হয় বলতো? সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান সেনাবাহিনী, তাই তো? সামরিক ক্ষেত্রে আমরা জানি যে সর্বোচ্চ সম্মান হচ্ছে পরমবীর চক্র, আর অসামরিক ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান আমরা কি জানি? ভারত রত্ন। তো সামরিক ক্ষেত্রে
এই যে পরমবীর চক্র প্রথম পেয়েছিলেন মেজর সোমনাথ শর্মা, অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদবিদ্যার জনক কে? উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? অ্যারিস্টটল, থিওফ্রাস্টাস, প্যাভলভ, ক্যারোলাস লিনিয়াস। আমরা উদ্ভিদবিদ্যা বা বোটানি, যেটাকে উদ্ভিদ নিয়ে আলোচনা করা হয়, সেই বিদ্যাটাকে যদি আমরা দেখি কাকে জনক বলা হয়, প্রাণীবিদ্যার জনক বলা হয় অ্যারিস্টটলকে। ওভারঅল জীববিদ্যা যদি বলা হয়, জীববিদ্যার জনক বলা হয় ওভারঅল অ্যারিস্টটলকে, জীববিদ্যার জনক। পাশাপাশি তোমরা এটাও মনে রাখতে পারো যে প্রাণীবিদ্যার জনক বলা হয় অ্যারিস্টটলকে, কিন্তু উদ্ভিদবিদ্যার স্পেশালি থিওফ্রাস্টাস, তাকে বলা হয় উদ্ভিদবিদ্যার জনক। ক্যারোলাস লিনিয়াস, যাকে বলা হয় দ্বিপদ নামকরণের জনক, বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে। তাহলে এটা কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে। বিজ্ঞানী আইভান প্যাভলভ প্রতিবর্ত ক্রিয়া আবিষ্কার করে। আচ্ছা, দারাশিকো নাম আমরা প্রত্যেকে জানি, দারাশিকো উপনিষদের ফার্সি অনুবাদ করেছিল, তাই তো? এই দারাশিকো হচ্ছে মুঘল সম্রাট শাহজাহানের বড় ছেলে, ঔরঙ্গজেবের দাদা। এই দারাশিকো আমরা জানি উপনিষদগুলোর ফার্সি অনুবাদ করেছিলেন। তো এখানে শিরোনাম কি শিরোনামে উপনিষদগুলো ফার্সি অনুবাদ করেছিলেন সেটা তোমাকে বলতে হবে। আল ফিহরিস্ত, কিতাবুল বায়ান, সিরি আকবর, মাজমাউল বাইরাইন। এই যে অপশনগুলো আমরা পাচ্ছি, সঠিক উত্তর হবে সিরি আকবর, অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। শ্রীশৈলম জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর গতিপথে গড়ে উঠেছে? গোদাবরী, কাবেরী, মাতলা, কৃষ্ণা। কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে আপকামিং পরীক্ষাগুলোর জন্য। শ্রীশৈলম জলবিদ্যুৎ প্রকল্প এটা কোন রাজ্যে পড়ছে? আমরা শ্রীশৈলম টাইগার রিজার্ভ জানি অন্ধ্রপ্রদেশে আছে, তো সেটা এই শ্রীশৈলম জলবিদ্যুৎ এটা অন্ধ্রপ্রদেশে, এবং এটি কৃষ্ণা নদীর উপর অবস্থিত, কৃষ্ণ নদীর গতিপথে অবস্থিত। কাবেরী নদীর গতিপথে রয়েছে মেত্তুর প্রকল্প, শিব সমুদ্রম জলবিদ্যুৎ প্রকল্প কাবেরী নদীর উপরে রয়েছে। কোন সন্ধির দ্বারা প্রথম ইংরেজদের সঙ্গে মারাঠা যুদ্ধ সমাপ্ত হয়? সুরাটের সন্ধি, সলভাইয়ের সন্ধি, বেসিন সন্ধি, নাকি কোনোটি নয়? কোশ্চেন নাম্বার 7, বলো কি হবে এখানে কারেক্ট অ্যান্সার। প্রত্যেকে যারা ক্লাস করছো রেগুলার ক্লাস করতে হবে, এবং পড়াশুনো এই জিনিসটা কিন্তু ধারাবাহিকতা বজায় রাখতে হবে তোমাকে। হয়তো পরীক্ষা এক্ষুনি হচ্ছে না, কিন্তু পরীক্ষা হবে, এবং সেই পরীক্ষা কোয়ালিফাই করতে গেলে তোমার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এক মাস তুমি পড়ছো না, এইভাবে যদি চলো দেখবে অনেক কিছুই ভুলে গেছো, জানা বিষয় যেটা পড়া জিনিস তাও ভুলে যাচ্ছ। তাহলে এই ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে। ক্লাস রেগুলার দেখো, এবং রেগুলার 6 থেকে 8 ঘন্টা তুমি পড়তে থাকো, ব্যাস কাজ হয়ে যাবে। আচ্ছা, প্রথম যে ইঙ্গ মারাঠা যুদ্ধটা সমাপ্ত হয়েছিল সলভাইয়ের সন্ধি দ্বারা 1782 সালে। ইংরেজদের সঙ্গে মারাঠা আরো অনেক যুদ্ধ হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তো সেগুলো একটা যুদ্ধ বেসিনের সন্ধি 1802 সালে আছে, ইঙ্গ মারাঠা যুদ্ধ, সেটা সমাপ্ত হয়। আচ্ছা, অবনী লেখারা, আমরা জানি অবনী লেখারা কে বলতো? একজন প্যারা অ্যাথলিট। তিনি কোন রাজ্যের বাসিন্দা? তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? অবনী লেখারা হচ্ছে শুটিং। কোন খেলার সঙ্গে যুক্ত? শুটিং। তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান। তিনি কোন রাজ্যের বাসিন্দা? কোশ্চেন নাম্বার 8, আমরা এখানে যদি দেখি সঠিক উত্তর বলবো রাজস্থান। তার রাজ্যের নাম হচ্ছে রাজস্থান, এবং অবনী লেখারা ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু উইন গোল্ড মেডেল অ্যাট দ্য প্যারাঅলিম্পিক্স, উইনিং দ্য 10-meter এয়ার রাইফেল স্ট্যান্ডিং SH1 ইভেন্ট। এবং তিনি পরপর 2টি প্যারা অলিম্পিক প্রতিযোগিতায় কিন্তু মেডেল পেয়েছেন। ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু উইন 2 প্যারাঅলিম্পিক মেডেলস। আচ্ছা, বিশ্বের প্রথম ক্রিকেটার যিনি ওয়ানডে ক্রিকেটে 51টি সেঞ্চুরি করেছেন তার নাম কি?
আমরা সচিন তেন্ডুলকারের জানি 100টি সেঞ্চুরি আছে, 100 রয়েছে, 100টি সেঞ্চুরি সচিন তেন্ডুলকারের রয়েছে, কিন্তু দুটো ফরম্যাট মিলে, একটা ওডিআই আর একটা টেস্ট, দুটো ফরম্যাট মিলে সচিন তেন্ডুলকারের মোট 100টি সেঞ্চুরি আছে। তার মধ্যে টেস্ট ক্রিকেটে রয়েছে সচিন তেন্ডুলকার 51 সেঞ্চুরি আর ওডিআই 49, টোটাল 100 সেঞ্চুরি আছে কার? সচিন তেন্ডুলকার, যাকে গড অফ ক্রিকেট আমরা বলি বা বলা হয়। আচ্ছা, সচিন তেন্ডুলকার ওডিআইতে, ওয়ানডে ক্রিকেটে কিন্তু কটা? 49। তার থেকে বেশি কে? বিরাট কোহলি। অপশন সি রাইট অ্যান্সার হবে অবশ্যই অবশ্যই। বিরাট কোহলি টোটাল সেঞ্চুরি সংখ্যা যদি আমরা দেখি, ওডিআই প্লাস টেস্ট, যেহেতু সচিন তেন্ডুলকার টি-20 ফরম্যাট বেশি খেলেননি, মাত্র একটা টি-20 ইন্টারন্যাশনাল খেলেছিলেন, ওডিআই বিরাট কোহলি সেঞ্চুরি আছে 51, টেস্টে হচ্ছে 30, টি-20 একটা, মোট 82 সেঞ্চুরি হচ্ছে। ঠিক আছে, নিচের কোনটিকে বার্থ হরমোন বলা হয়? রিল্যাক্সিন, অক্সিটোসিন, প্রোল্যাক্টিন, প্রোজেস্টেরন। বার্থ হরমোন মানে জন্মকালীন সময়ে দেখা যায় যে জরায়ুর সংকোচন প্রসারণের সাহায্য করে যে হরমোনটি, সেটাকে বলা হচ্ছে বার্থ হরমোন। বার্থ হরমোন, তো এটা কোন হরমোনকে বলা হয়? রিল্যাক্সিন, অক্সিটোসিন, প্রোল্যাক্টিন, প্রোজেস্টেরন। কোশ্চেনটা ইম্পর্টেন্ট, জেনে রাখা প্রয়োজন আছে। অপশন অপশন যেগুলো আছে তোমরা এখানে পাচ্ছ, অক্সিটোসিন, মনে রাখবে এই হরমোনটাকে বলা হয় বার্থ হরমোন, বার্থ হরমোন বলা হয়। অপশন বি, নিম্নের কোন স্কেলে নেগেটিভ তাপমাত্রা থাকে না? নেগেটিভ তাপমাত্রা থাকে না। তো এটা আমরা যদি দেখি কেলভিন স্কেল, কেলভিন স্কেল -273 থেকে শুরু হয়। -273 কেলভিন মানে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তো মাইনাস অত থেকেই ধরা হয়, যার কারণে ওখানে নেগেটিভ পার্ট থাকে না। ভুল বলছি, একটু ভুল বলছি, উল্টো বলা হয়ে গেছে। 0 কেলভিন মানে হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা মানে 0 কেলভিন, মানে শূন্যটাকেই ধরা হচ্ছে এতটা মাইনাস সেন্টিগ্রেড স্কেলের হিসাবে। ঠিক আছে, যার কারণে ওখানে আর ধরার প্রয়োজন হয় না। আমরা পরম শূন্য উষ্ণতা যেটা বলি সেন্টিগ্রেড স্কেলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড পয়েন্ট সামথিং রয়েছে, সেটা না ধরি, তো ওইটাকেই ধরা হয় 0 কেলভিন। 2011 সালের আদমশুমারির তথ্য অনুসারে ভারতের জনঘনত্ব কত ছিল? 2011 সালের রেসপেক্ট, আজ থেকে তুমি যদি পিছিয়ে যাও 14 বছর আগে, 2011 সালের আদমশুমারির তথ্য অনুসারে ভারতের জনঘনত্ব ছিল 382 জন প্রতি কিলোমিটার, প্রতি বর্গ কিলোমিটার। কিলোমিটার স্কোয়ার মানে বর্গ কিলোমিটার। বর্তমান 2025-এর রেসপেক্টে যদি আমরা দেখি, 2025-এর রেসপেক্টে কত হতে পারে কোনো আইডিয়া আছে? ফেব্রুয়ারি মাস পার হয়ে গেছে, মার্চ মাস চলে এসছে। আমরা মার্চ ফেব্রুয়ারি 28, 2025 এই রেসপেক্টে যদি আমরা দেখি, ইন্ডিয়াস পপুলেশন ডেন্সিটি ইজ 492 পিপল পার স্কোয়ার কিলোমিটার, তাহলে 2025-এ এটা হচ্ছে 492 জন প্রতি বর্গ কিলোমিটারে। কতটা ইনক্রিজ হয়েছে দেখতে পাচ্ছ? 492। রিসেন্ট ডেটা যদি আমরা দেখি, গত মাস পর্যন্ত ফেব্রুয়ারি 28 পর্যন্ত আমরা যে ডেটাটা পাচ্ছি, তুমি গুগল সার্চ করে দেখতে পারো, এই ডেটা কিন্তু শো করছে 492, 492 জন, অর্থাৎ 110 জন বেড়েছে বিগত 14 বছরে প্রতি বর্গ কিলোমিটার। কারণ ভারত এখন সব থেকে বেশি
জনবহুল দেশ পৃথিবীর মধ্যে চীনের উপরে আছি আমরা। নিচের কোন নদীটি গ্রস্থ উপত্যকা থেকে উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়? কোন নদীটি গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? কাবেরী, কৃষ্ণা, গোদাবরী নাকি তাপ্তি? এখানে আমরা সঠিক উত্তর কোনটি বলবো? গ্রস্থ উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে তাপ্তি নদী। মধ্যপ্রদেশের মহাদেব পর্বতের মুলতাই উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করেছে তাপ্তি নদী। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাটের উপর দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে সাতপুরা এবং অজন্তার মধ্যবর্তী একটা সংকীর্ণ উপত্যকা, এটাকেই গ্রস্থ উপত্যকা বলা হয়। এই সংকীর্ণ উপত্যকা অতিক্রম করে সুরাটের কাছে খাম্বাত উপসাগরে পড়েছে। অরুণাবতী, গিরনা, পাঞ্জারা, পূর্ণা প্রভৃতি তাপ্তির প্রধান উপনদী। তাহলে ইনফরমেশনটা লিখে নিতে পারো। তাপ্তি নদীর উৎসস্থল হচ্ছে মধ্যপ্রদেশের মহাদেব পর্বতের মুলতাই উচ্চভূমি থেকে, এটা উৎপত্তি লাভ করে খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। এটা একটি পশ্চিম বাহিনী নদী, এটা একটি পশ্চিম বাহিনী নদী, পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। বাদবাকি এই যে নদীগুলো পাচ্ছ সবগুলো কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এইগুলোকে বলা হয় পূর্ব বাহিনী নদী, পূর্ব বাহিনী নদী বলা হয়, পূর্ব দিকে প্রবাহিত হয়েছে বলে। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কিসের তৈরি? বলো, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কিসের তৈরি? আয়রন, নাইক্রোম, টংস্টেন নাকি গ্রাফাইট? কোশ্চেন নাম্বার 14, রাইট অ্যান্সার আমরা কি বলবো এখানে? বৈদ্যুতিক বাল্বে কি হয়? বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে কনভার্ট হচ্ছে। তো এখানে এমন একটি উপাদান ব্যবহার করা হয় যেটাকে কি হচ্ছে, তড়িৎ দিলে সেটা উজ্জ্বল হচ্ছে, আলো দিচ্ছে। তো এখানে আয়রন মানে লোহা, নাইক্রোম, টাংস্টেন, গ্রাফাইট। তো বাল্বের ফিলামেন্টে আমরা ব্যবহার করি টাংস্টেন। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নাইক্রোমের তার ব্যবহার করা হয় কোথায় জানো? ইলেকট্রিক হিটার, ইলেকট্রিক আয়রন, ঠিক আছে, ইস্ত্রি যেটাকে আমরা বলছি, ইন্ডাকশন ওভেন, সেখানে নাইক্রোমের তার ব্যবহার করা হয়, যেখানে তড়িৎ ইলেকট্রিক দেওয়ার সাথে সাথে সেটা তাপ উৎপন্ন করে, গরম হতে শুরু করে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম রাজ্যসভার চেয়ারম্যান কে ছিলেন? ভারতের প্রথম রাজ্যসভার চেয়ারম্যান কে ছিলেন? দেখো, রাজ্যসভার চেয়ারম্যান মানেই হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, এটা মানেই হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। তাহলে ফার্স্ট উপরাষ্ট্রপতি ভারতে কে ছিলেন এটা আমরা প্রত্যেকে জানি। তাহলে ভাইস প্রেসিডেন্ট হচ্ছে রাজ্যসভার সভাপতি হন। আর্টিকেল 64 অনুযায়ী আমরা বলতে পারি, 64 নম্বর ধারা অনুসারে সংবিধানের, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যার জন্মদিনে পালিত হয় শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর। ভারতের কোন প্রতিবেশী দেশের ভূভাগ সর্ববৃহৎ? কোশ্চেন নাম্বার 16, সহজ কোশ্চেন আছে। ভূভাগ সর্ববৃহৎ মানে কি? ভারতের সঙ্গে সীমানা বেশি আছে সেরকম, নাকি ভূমিভাগ সব থেকে বেশি, বা ভূভাগ সর্ববৃহৎ এর অর্থটা কি দাঁড়াচ্ছে? অপশন যেগুলো আমরা পাচ্ছি, চীন, পাকিস্তান, মায়ানমার, বাংলাদেশ। ভূভাগ সর্ববৃহৎ মানে সব থেকে বড় দেশ আর কি, আয়তনে বড়, আয়তনে বড়। তাহলে চীন হবে এখানে, এক কথায় চীন হবে। এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সীমানাটা, বর্ডারটা বেশি, কারণ ভারত 3 দিক থেকে বেষ্টন করে আছে বাংলাদেশকে। আচ্ছা, আবার একটি আদমশুমারি কোশ্চেন। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে সর্বনিম্ন জনবহুল জেলা কোন রাজ্যে অবস্থিত ছিল? সর্বনিম্ন জনবহুল মানে সব থেকে কম ঘনত্ব বিশিষ্ট জেলা, সেটা আমরা অরুণাচল প্রদেশেই পাবো। এবং এখানে জনঘনত্ব কম যদি বলা হয় কোন রাজ্যে, সেটাও কিন্তু অরুণাচল প্রদেশ হবে। আচ্ছা, ডেঙ্গু রোগের জীবাণু বহন করে কোন মশা? কোন মশা ডেঙ্গু রোগের জীবাণু বহন করে? এডিস, অ্যানোফিলিস, কিউলেক্স, উপরের কোনটি নয়? ডেঙ্গু রোগ, চিকুনগুনিয়া,
জিকা ভাইরাস, এই যে রোগগুলোর কথা বলা হচ্ছে সবগুলো এডিস মশা বহন করে, স্ত্রী এডিস মশা। চিকেনগুনিয়া, জিকা ভাইরাস, এই সবগুলোর বাহক হচ্ছে এডিস মশা। অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়, স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া। ফাইলেরিয়া রোগ কিউলেক্স মশা ছড়ায়। গান্ধীজির অনুপ্রেরণা আনটু দ্য লাস্ট, এই গ্রন্থটি কার রচনা? আনটু দ্য লাস্ট অর্থাৎ শেষ পর্যন্ত, বাংলায় যদি এটাকে অর্থ ধরা হয়, বইটা অ্যাকচুয়ালি বইয়ের নাম আমরা বাংলায় অর্থ না ধরাই ভালো। আনটু দ্য লাস্ট বইটির নাম। এই গ্রন্থটির রচয়িতাকে বরিস ইলস্টিন, জন রাস্কিন, পুস্কিন, রাস্কিন বন্ড। কোশ্চেন নম্বর 19, এখানে সঠিক উত্তর আমরা কি বলবো? আনটু দ্য লাস্ট গ্রন্থটি রচয়িতা হচ্ছে জন রাস্কিন। এখানে তোমার অপশন বি এবং ডি এর মধ্যে কিন্তু ভুল হতে পারে, ভালো করে দেখে নাও, কোশ্চেনটি নোট করে নাও। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কেক, মফিন, কুকি এর মতো বিভিন্ন বেকড যে খাবারে রাসায়নিক গাজন-কারক হিসেবে খাদ্যশিল্পে কোনটি প্রায়শই ব্যবহৃত হয়? সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, সোডিয়াম সালফেট। তো এখানে উত্তর আমরা পাচ্ছি সোডিয়াম বাইকার্বনেট। যখন বাই কথাটা থাকবে, বাই মানে কিন্তু হাইড্রোজেন, অনেক সময় সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটও লেখা থাকে, তো সেটা মনে রাখতে হবে, হাইড্রোজেন থাকা মানে বাইকার্বনেট। বর্তমানে আমাদের অ্যাপে যে সমস্ত ব্যাচ রয়েছে তার মধ্যে এখানে তোমরা নিউ ব্যাচ যেগুলো পাচ্ছ এসএসসি জিডিএমটিএস এর এবং রেলের জন্য, এনটিপিসি গ্রুপ ডির জন্য এই ব্যাচগুলো কিন্তু কারেন্ট ব্যাচ পাচ্ছ। পরিবেশ এবং সামাজিক ক্ষতি ছাড়াই চিরস্থায়ীভাবে উৎপাদনশীলতার উন্নতি বোঝাতে কৃষি বিজ্ঞানী এম এস স্বামীনাথন কোন পরিভাষাটি সৃষ্টি করেছিলেন? এম এস স্বামীনাথন কোন পরিভাষাটি সৃষ্টি করেছিলেন? কৃষি সতেজ বিপ্লব, ফার্ম ফ্রেশ রেভলিউশন, চিরকালীন বিপ্লব, ফরএভার রেভলিউশন, সবুজ বিপ্লব গ্রিন রেভলিউশন, নাকি চির সবুজ বিপ্লব এভার গ্রিন রেভলিউশন? তো এম এস স্বামীনাথন তিনি যে কথাটি ব্যবহার করেছিলেন সেটাকে বলা হয় চির সবুজ বিপ্লব এভার গ্রিন রেভলিউশন। অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে, অপশন ডি চির সবুজ বিপ্লব। দি স্পিড পোস্ট বইটি কার লেখা? স্পিড পোস্ট বইটি কার লেখা? শোভা দে, অনিতা দেশাই, কিরণ দেশাই, নাকি এদের কেউ নয়? কোশ্চেন নাম্বার 22, স্পিড পোস্ট বইটি লেখা শোভা দে, অপশন এ এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 23, বলো ধোঁয়াদার জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? এটি কোন রাজ্যে অবস্থিত? এটি কোন নদীর উপর অবস্থিত? ধোঁয়াদার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? এটা মনে রাখবেন, নর্মদা নদীর উপর অবস্থিত। নর্মদা নদীর উপর অবস্থিত ধোঁয়াদার জলপ্রপাত, এবং এটি আছে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের অমরকন্টক পর্বত থেকে উৎপত্তি লাভ করছে নর্মদা, এবং এটাও পশ্চিম দিকে প্রবাহিত হয়ে খাম্বাত উপসাগরে পতিত হয়। এটা একটা উল্লেখযোগ্য পশ্চিম বাহিনী নদী। নর্মদা নদীর উপরে আমরা আরো অনেক জলপ্রপাত পাচ্ছি, সহস্রধারা, এগুলো আমি বহুবার বলেছি তোমাদের ক্লাসে। সহস্রধারা, আচ্ছা দুগ্ধধারা, কপিল ধারা, এই যে ধারা রিলেটেড জলপ্রপাত সব নর্মদা নদীর উপর অবস্থিত।
কোশ্চেন নাম্বার 24, সিএনজি এর পুরো কথা কি? সিএনজি গ্যাস আমরা বলি যে এই সিএনজির পুরো কথা কি, অর্থাৎ ফুল ফর্ম কি হবে বলো? কম্প্রেসড পেট্রোলিয়াম গ্যাস, নিউট্রিয়েন্ট গ্যাস, নর্মাল গ্যাস, ন্যাচারাল গ্যাস? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস যদি বলো, উত্তর তোমাদের সঠিক হয়েছে অপশন ডি। যদি করে থাকো অপশন ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 25, আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম গত ক্লাসের, কেলভিন স্কেলের নিম্ন এবং ঊর্ধ্ব স্থিরাঙ্কের তাপমাত্রার পার্থক্য কত হবে? নিম্ন এবং ঊর্ধ্ব কেলভিন স্কেল, কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? 273 কেলভিন, এটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক বলতে কি, যখন জল জমে বরফ হচ্ছে সেই উষ্ণতাটাকে আমরা নিম্ন স্থিরাঙ্ক বলি, আর যখন জল ফুটে বাষ্প হয় সেটাকে আমরা বলি ঊর্ধ্ব স্থিরাঙ্ক। স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক আমরা যদি দেখি এটা হবে 373 কেলভিন। তাহলে নিম্ন এবং ঊর্ধ্ব স্থিরাঙ্কের মধ্যে তাপমাত্রার পার্থক্য কত হবে? তাহলে ক্যালকুলেশনটা কি হবে? 373 মাইনাস 273, 100। এটা কোন স্কেলে করছি? কেলভিন স্কেলে। তাহলে উত্তর হয়ে যাবে 100 কেলভিন। ঠিক আছে, এটা যদি তুমি ফারেনহাইট বা সেলসিয়াস স্কেলে বলো, ফারেনহাইট স্কেলে কত হবে? ফারেনহাইট ফারেনহাইট স্কেলে হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট থেকে 212 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ ডিফারেন্সটা কত? 180 ডিগ্রি ফারেনহাইট। তুমি সেলসিয়াস স্কেলে যদি দেখো, সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ এর মধ্যে গ্যাপ হচ্ছে 100, ডিফারেন্সটা হবে 100 সেলসিয়াস স্কেল। ঠিক আছে, এই হচ্ছে কিন্তু নর্মাল হিসাব। কোশ্চেন নাম্বার 26, বলতে হবে আটাকামা মরুভূমি এটি কোন দেশে অবস্থিত? আটাকামা মরুভূমি এটি কোন দেশে অবস্থিত? এটা আজকের ক্লাসে তোমাদের হোমওয়ার্ক থাকলো। 26 কোশ্চেন আমরা আজকে আলোচনা করেছি। তোমরা বলবে যে আজকের সেটে তোমাদের কত অ্যান্সার আসছে। প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারো যারা নতুন আছে, এবং আমরা যে পেড কোর্স করাচ্ছি TWS একাডেমি অ্যাপ, এই অ্যাপ তোমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পাচ্ছ। যদি প্রয়োজন হয় আমাদের ব্যাচের, অবশ্যই ভিজিট করতে হবে TWS একাডেমি অ্যাপ। ঠিক আছে, তো আমরা আজকের সেশন এখানে এন্ড করলাম। যদি কোনো প্রশ্ন ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, টাটা, বাই।